ডিসেম্বর মাসে তো আমি ছিলাম বাংলাদেশে। আমি তখন সিলেটে ছিলাম। আমার শেষ রণাঙ্গনটা ছিল সিলেটে। কিন্তু আমার যুদ্ধটা শুরু হয়েছে তো অনেক আগে। আমি তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে ট্রেনিংরত ছিলাম মার্চ মাসে 1971 সালে, যখন হত্যাযজ্ঞ শুরু হয় বাঙালির উপরে পাকিস্তান আর্মি দ্বারা। তখন ট্রেনিংরত ছিল। আমি সেখান থেকে পালিয়ে আসি মে মাসে। তো আমি ট্রেনিংরত ছিলাম আমাদের অফিসার্স ট্রেনিংয়ের জন্য কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অবস্থিত অ্যাবটাবাদ শহরে। সেখানে 2 বছর ট্রেনিং হয়। তো 2 বছর 4টা ভাগে ভাগ করা হয়। আমরা একটা টার্ম বলি 6 মাসে। আমি যখন দ্বিতীয় টার্মে যখন ছিলাম, 1 বছর পুরো হয়নি, তখনই শুরু হয় হত্যাযজ্ঞটা। তো আমি যখন কনফার্ম হলাম, নিশ্চিত হলাম যে হ্যাঁ গণহত্যা শুরু হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম মনে বলে পাকিস্তান থেকে পালিয়ে চলে আসবো। যে আর্মি, যে দেশের সেনাবাহিনী নিজের জনগণের উপরে হত্যাযজ্ঞ চালাতে পারে, সেই সেনাবাহিনীতে থাকা আমার জন্য অসম্ভব, অনৈতিক। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কয়েকজন মিলে মে মাসে পাকিস্তান মিলিটারি একাডেমি পালিয়ে এসে, একটা লম্বা কাহিনী সেটা কীভাবে পালিয়েছিলাম, আপনার যদি সময় থাকে আমি বলবো আর কি। পালিয়ে এসে তারপরে যুদ্ধে অংশগ্রহণ করি। যেটা বলছিলাম, আমি পৌঁছতে পৌঁছতে আমাদের হয়তো মে মাসের শেষের দিকে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করি। ঢাকায় আসছিলাম, ঢাকা থেকে পায়ে হেঁটে আমরা আগরতলায় জয়েন করি। সেখানে জেড ফোর্স, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নামে নামকরণ করা হয়েছিল, প্রথম বাংলাদেশের নিয়মিত বাহিনী একটা ব্রিগেড ছিল। সেই ব্রিগেডে 3টা ব্যাটালিয়ন ছিল, 1st বেঙ্গল, 3rd ইস্ট বেঙ্গল, 8th ইস্ট বেঙ্গল। 8th ইস্ট বেঙ্গল ট্রিটমেন্টে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজস্ব ব্যাটালিয়ন, যেই ব্যাটালিয়নটা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তার উনি ওটা সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পরে হচ্ছে কমান্ডার চেঞ্জ ছিলেন, যাকে কমান্ডিং অফিসার বলা হয়, লেফটেন্যান্ট জানজুয়ার। উনি নিহত হওয়ার পরে প্রেসিডেন্ট জিয়া তখন হয়তো মেজর জিয়া উনি টেক ওভার করেন কমান্ডার হিসেবে। তো ওনার ব্যাটালিয়নেই আমি জয়েন করি এবং ওনার ব্যাটালিয়নে বেশিরভাগ যুদ্ধ করেছি। শেষের দিকে নভেম্বর মাসের দিকে মাঝামাঝি সময়, সেকেন্ড কি থার্ড উইকে, তখন আমাকে ইস্ট বেঙ্গল থেকে 1st ইস্ট বেঙ্গল, যেটার কমান্ডিং অফিসার কর্নেল জিয়াউদ্দিন, লেফটেন্যান্ট জিয়াউদ্দিন, ওনাকে ব্রিগেড কমান্ডার আমাকে ওখানে পাঠিয়ে দেয় ওই ব্যাটালিয়নের সাথে একটু রিএনফোর্স করার জন্য আমার কোম্পানি সহ। তো আপনার প্রশ্নের উত্তর দিতে হলে, আমি ডিসেম্বর মাসে 1st ইস্ট বেঙ্গলে ছিলাম, তাদের সাথে যুদ্ধ করেছি। আমার শেষের যুদ্ধ, লাস্ট দিন যুদ্ধ ছিল 15 ডিসেম্বর সিলেটের এমসি কলেজে উল্টো দিকে। আমরা এখান থেকে যুদ্ধ করেছিলাম একটা পাহাড়ির উপরে। পাকিস্তান একটা পোস্ট ছিল, তাদেরকে আমরা ধ্বংস করার জন্য এই যুদ্ধটা ধ্বংস করেছিলাম। তো সেই সময়, তার মানে আমার 15 তারিখে আমরা তখন সিলেটে ছিলাম যুদ্ধরত অবস্থায়। আমার ডিসেম্বরের দিকে যখন এগুলো, তখন তো আমরা অনেক দূর এগিয়ে গেছি। বিভিন্ন জায়গায় আমাদের সুফল বয়ে আসছে, আমরা যুদ্ধে জয় হচ্ছি। পাকিস্তান সেনা আস্তে আস্তে পিছনে হটছে, ওদের হতাহত অনেক বেশি হচ্ছে আমাদের তুলনায়। তো তখন আমরা মোটামুটি, তারপরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতি তার সমর্থন বাড়ছে। তখন আমরা মোটামুটি ডিসেম্বর নামের শেষের দিকে আমরা নিশ্চিত ছিলাম কিছু দিনের ব্যাপার, আমরা বিজয় হতে অবশ্যম্ভাবী, এটা আমরা নিশ্চিত ছিলাম। তো তখন আমরা আরও অনুপ্রাণিত হয়ে আরও সাহস নিয়ে আমরা যুদ্ধ করেছি আর কি আমরা। তো তখন সব কিছু প্রায় ঠিক হয়ে গেছে। যুদ্ধ কদিন হবে কবে, কিন্তু আমি ছিল খুব শিগগিরই হবে, এটা আমরা নিশ্চিত ছিলাম। তারপরে ধরেন যখন ডিসেম্বরের প্রথম দিকে, 3rd ডিসেম্বরে ইন্ডিয়ান সেনাবাহিনী তার যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে, তখন তো এটা তড়িৎ গতিতে বেড়ে গেল। যুদ্ধটা আরও বড় বৃহত্তর পরিসরে যুদ্ধ ঘোষণা হলো, তখন আরও এগিয়ে আসলো যুদ্ধের ফলাফলটা আর কি। বাট নভেম্বর শেষের দিকে আমরা নিশ্চিত ছিলাম আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এটা কেউ থামাতে পারবে। যে কোনো এই ধরনের যখন বিপ্লব সংগঠিত হয়, গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়, সাধারণত সেই দেশে যারা সশস্ত্র বাহিনী থাকে তারই নেতৃত্ব দেয়। আমাদের ব্যাপারে এটা কোনো হচ্ছে ব্যতিক্রম ছিল না। আমাদের শুরু হয়েছিল চিটাগাংয়ে বিপ্লবটা, এবং যে রেজিমেন্টের প্রথম বিপ্লবী তার নাম হচ্ছে 8ম ইস্ট বেঙ্গল, যেটার নেতৃত্বে ছিলেন তখনকার মেজর জিয়া, পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এবং এটা কমান্ডার ছিল পাকিস্তানি
একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুলা উনি নিহত হয় এবং তারপর প্রেসিডেন্ট জিয়া বা মেজর জিয়া তখন টেক ওভার করেন। তো ওই কাহিনী তো আপনার অনেক দেশবাসী জানি কি হয়েছে, ওনাকে পাঠানো হয়েছে অস্ত্র জাহাজ থেকে খালাস করে নিয়ে আসার জন্য। তখন উনি জানতেন না দেশের কী অবস্থা। যখন কিছু অফিসার গিয়ে ওনাকে বললো যে হত্যার যুগ শুরু হয়েছে, বাঙালিদের হত্যা শুরু হয়েছে, গণহত্যা, তখন আমরা কি করব? তখনই ওই যে সে ঐতিহাসিক ওনার যে বাক্যটা উচ্চারণ করলেন, উই রিভোল্ট, মানে আমরা এখন অভ্যুত্থান সংগঠন করবো আমরা আর কি, আমরা এখন পাকিস্তান আর্মির সাথে আমরা এখন নাই। তো ওনার এই কথাটা, বাণীটা যখন উচ্চারিত হলো, যখন, যেটা আমি আপনাকে বলি, এই কথাটা এবং পরবর্তীতে উনি স্বাধীনতা যেটা ঘোষণা করেছেন কালুঘাট থেকে, ওটা প্রথম অবস্থায় আমরা শুনতে পারিনি। আমি যখন পাকিস্তান মিটে গেছিলাম, পরবর্তী লুকিয়ে বিভিন্ন চোখে বিবিসি থেকে আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম। ওনার বাণীটা যখন শুনলাম আমি, স্বাধীনতার ঘোষণাটা, তখন আমার মনে আরো হইতেছে এটা শক্তি সঞ্চয় হলো। আমি যে এখন আর প্রশ্নে ওঠে না, ওটাই আমাকে উদ্বুদ্ধ করেছিল পালিয়ে আসার জন্য। তো আপনার প্রশ্নের গোড়াতে চলে যাই, কিভাবে সম্পৃক্ত হলো। যখন আর্মি যখন রিভোল্ট করলো, তার সাথে তখনকার আমার সাথে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল, এটা পরবর্তী বিডিআর, এখন হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড হয়েছে। তো ইপিআর তার সাথে যোগ দিল, এটা শোনার পর পুলিশ যোগ দিল, এরা সব হইতেছে আর্মড অর্গানাইজেশন, ডিসিপ্লিন তাকে বলা হয়। তো এরা যখন করে, তখন সাধারণ মানুষ সাহস পেল। এটা স্বাভাবিক, সাধারণ মানুষের তো অস্ত্র নাই, তাদের সেই সব সংগঠন নেই। এখন সেনাবাহিনী, অন্যান্য সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, এরা সংগঠিত, ডিসিপ্লিন, এরা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত। এরা যখন সম্মুখে গিয়ে যায়, তখন জনগণ তৈরি ছিল। তো এরা খালি ছুটছিল যে কিভাবে আমরা একবার, তারা যখন নেতৃত্ব দিল, তখন সমস্ত জন একত্র হলো। প্রথম এসে হইতেছে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, তরুণ, তারা এসে জয়েন করেছে। পরবর্তী কৃষক, শ্রমিক, সব স্তরের মানুষ জয়েন করেছে আর কি। পলিটিক্যাল পার্টি তো লোকজন ছিল, তার বিশেষ করে তরুণ প্রজন্মে যারা ছিল, তারাই বেশি জয়েন করেছে। আপনি জানেন বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধের মধ্যে দুটো অংশ, একটা নিয়মিত, একটা অনিয়মিত বাহিনী। নিয়মিত বলতে তারা অলরেডি আর্মিতে ছিল বা যারা হইতেছে সশস্ত্র বাহিনী ছিল তারা। অনিয়মিত বাহিনী ছিল যারা হচ্ছে মুক্তিযুদ্ধে যারা জয়েন করছে, সিভিলিয়ানরা, তারা জয়েন করছে, তারা তো কোনো ট্রেনিং বেতন পায়নি, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারপরে জয়েন করেছে। তো প্রথম অবস্থায় তরুণরা জয়েন করেছে। তরুণরা জয়েন করেছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদেরকে স্বাস্থ্যসেবাটা দিয়েছে। অনেক মেয়েরা মা বোনরা এখানে গিয়েছে, ক্রস করেছে, তারা স্বাধীন বাংলা বেতারতে গান গিয়েছে, তেমন অনুপ্রেরণা দিয়েছে। পরবর্তীতে অবশ্য অন্য মানুষ এসে, কৃষক, শ্রমিক, খিটা খাওয়ার লোক, তারা এসে, বয়স যেন তারা অনেকে চলে আসে। সবই যে তরুণ ছিল না, তবে বেশিরভাগ ছিল তরুণ বয়সে। স্বাভাবিক, তাদের তখন রক্ত গরম, তাদের ভয় ভীতি কম থাকে, তাদের সেই হতেছে স্পিরিটটা অনেক বেশি কাজ করে তারা। তো সেই জন্যই তারা জয়েন করেছে। এইভাবেই আস্তে আস্তে বেড়ে যায় আমাদের সংখ্যা মুক্তিযুদ্ধে। আমি পলিটিক্স সম্বন্ধে খুব বেশি আমি সম্পৃক্ত ছিলাম না, কারণ আমি ক্লাস 7-এ ক্যাডেট কলেজে ছিলাম। আমাদেরকে মিলিটারি ধাঁচে আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো আর কি। তবে খোঁজখবর রাখতাম, একদম সচেতন নাগরিক খোঁজখবর রাখতাম। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা ইতিহাসটা বিকৃত করতে খুব বেশি পারদর্শী বাঙালিরা। সত্য কথাটা অনেক পরে জানা যায়, কিন্তু আমি সবসময় আমার ব্যক্তিগত কথা, সত্যকে সত্য বলা উচিত, মিথ্যাকে মিথ্যা বলে, কালোকে কালো, সাদাকে সাদা বলা উচিত। এই কথা সত্যই 1970 পর্যন্ত, 69 গণঅভ্যুত্থান পলিটিক্যাল পার্টি লিডারশিপ দিয়েছে, মূলত আওয়ামী লীগ দিয়েছে। একথা সত্য, শেখ মুজিবুর রহমান, আমরা তখন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছি, ওনার নেতৃত্বটা ছিল, ওনার অবদান অনস্বীকার্য। ওনার বক্তৃতায়, ওনার আন্দোলনে, ওনার ত্যাগে আমরা উদ্বুদ্ধ হয়েছে, এর মধ্যে কোনো মিথ্যা নেই। এবং উদ্বুদ্ধ হয়ে তারপর মানুষ ঝাঁপিয়ে পড়ে কখন, যখন শহীদ প্রেসিডেন্ট যখন স্বাধীনতা ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যেটা হয়, স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে, আমি কারো প্রতি আমি কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, পলিটিক্যাল পার্টির লোকজনরা আছে কিছু, আমার প্রশ্ন করতে ইচ্ছে করে পলিটিক্যাল রাজনীতিদেরকে, কজন এদের মধ্যে সম্মুখ স্বরে যুদ্ধ করেছেন, হাতে গোনা, খুব পাওয়া যাবে না আর কি। যেই জন্য অনেকে প্রশ্ন করেছেন, এমনকি আমাদের ডক্টর কামাল হোসেন একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে বীরশ্রেষ্ঠ হয়েছে 7 জন, বীরোত্তম হয়েছে বেশ কিছুজন,
বীর প্রতীক বীর প্রতীক অনেক কজন আওয়ামী লীগের হইতেছে এই পদক প্রাপ্ত আছে, খুবই কম, হাতে গোনা কয়েকজন হবে আর কি। পলিটিক্যাল পার্টির মধ্যে কম আছে, তারা গিয়েছেও পারে, তাদের আমরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সমরের সম্মুখে যুদ্ধ করতে লিখজন আমি খুব বেশি এটা পাইনি। শুধু তাদের নেতৃত্ব একসময়, কিন্তু যুদ্ধকালীন সময়ে উপর লেভেল যারা আছে তাদের অবশ্য লিডারশিপ ছিল, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ওরা যারা তার মৃত্যু, তাদেরকে আমরা আশা করি না আমার সাথে যুদ্ধকে সামনে যুদ্ধ করবে। নিচের স্তরে যারা ছিল, পলিটিক্যালি যারা হচ্ছে ইনভলভ ছিল রাজনৈতিকভাবে, তাদের যুদ্ধের সম্পৃক্ততা আমি খুব বেশি একটা দেখি নাই। এটা হলো একটা কথা। তারপর যেটা হচ্ছে যুদ্ধকালীন সময়ে আমরা যতটুকু জানি পলিটিক্যাল পার্টির লোকরা ম্যাক্সিমাম লোকগুলি হচ্ছে শহরই ছিল, কলকাতায় ছিল আর কি। তার মধ্যে খুব কম লোকই হচ্ছে স্বইচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছে। তো এই যেন একটু দুঃখজনক, যে জন্য আমাদের যে ত্যাগগুলো, মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, মা বোন যারা ধর্ষিত, অনেকে মারা গিয়েছে, এই ব্যথাগুলো অনুভব করা তাদের শক্তিটা কম। আমি যদি নিজে সাফার না করি, আমি সম্মুখীন, আমি চোখের সামনে যে না দেখি, তাহলে আমরা যে যুদ্ধ করেছি, আমি সমগ্র বেঁচে গেছি, আমি আমার আশেপাশে ডানে আমার অধীনস্থ যারা মারা গেছে আমি নিজের চোখে দেখেছি, আহত হয়ে গেছি, পাঠিয়ে দিয়েছি, দুদিন পরে যুদ্ধ কিন্তু চলে আসছে তারা, আমি চিৎকার করে মরতে দেখেছি। আমার সাথে পালিয়ে এসেছিল, আমরা 3 জন পালিয়ে এসেছিলাম পাকিস্তান থেকে, তার মধ্যে একজন শহীদ লেফটেন্যান্ট এমদাদুল হক, বীর উত্তম, তাকে মরতে দেখেছি আমি। কিভাবে মারা গেছে জানেন? একটা যুদ্ধের মধ্যে অংশ মধ্যে সে যুদ্ধ করতে, যে আমরা ওইটা যে পাকিস্তানের পোস্টটা সেটা কাবু হয়ে গেছে, কিন্তু একটা মেশিন গান যে ছিল সেখানে সাইলেন্স করার জন্য উনি একটা কোম্পানি একটা সোলজারকে বললো, তুমি ওই সামনে গিয়ে ওইটার উপরে বোমাটা মেরে সেটা স্তব্ধ করে দিয়েছ। সে করতে গিয়ে সেই ছেলেটা আহত হয়ে যায়। তো আহত সৈনিকটিকে আনার জন্য সে অগ্রসর, তখন ট্রুসে বলে, স্যার আপনি গেলে আমাদের কমান্ড করবে কে? বলে মৃত্যুর কথা চিন্তা করলে কখনো যুদ্ধ করা যায় না। সে নিজে গেছে, নিজে গিয়ে ওই বডিটা রিকভার করে সে পথের মধ্যে সে আহত, সে মারা গেল, সে আসতে পর্যন্ত মারা গেছে। এই যে সিনগুলো আমরা দেখেছি আমরা যুদ্ধে, আমরা এটা নিয়ে কোনো ব্র্যাগিং করতে চাই না যে আমরা কিছু করেছি, আল্লাহ আমাকে সৌভাগ্য সুযোগ যে আমরা করেছি, কিন্তু এই যে অভিজ্ঞতাটা, ডানে ভাইয়ে মরতে যাওয়া, আহত হওয়া, চিৎকার করে কান্না কটা, এগুলো তো তারা অনেকে দেখে নেই। সুতরাং যুদ্ধে যে যে অভিব্যক্তির যে অভিজ্ঞতাটা, যে মর্মবেদনা, যে যন্ত্রণাটা, এটা অনুভব না করলে মানুষের কষ্টটা বোঝা যায় না। তো সেই জন্য আমার মনে হয় তারা অনেক ব্যর্থ হয়েছে সেদিকটা পলিটিক্যাল লিডার, আমার মনে হয় আর কি। তাদের কৃতিত্ব দিয়ে তার নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের তার নেতৃত্ব দিয়েছে, কিন্তু যুদ্ধকালীনের সময় তোমার অবদান আমি খুব বেশি একটা বেশি দেখি না, এক্সেপ্ট যারা উপরের লেভেলে সরকার পরিচালনা করেছে, যাদের কথা আমি বললাম সিনিয়র লেভেলে যারা, অবশ্যই তাদেরকে আমরা এক্সপেক্ট করে যুদ্ধকে এসে যুদ্ধ করবে, তাদের নেতৃত্ব ছিল, অবশ্যই ছিল। আমাদের কমান্ডার ছিলেন ওসমানী ছিলেন, উনি সবার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমার সাথে কথা বলেছেন, যুদ্ধে গিয়ে লোকদের সাথে কথা। আমার কমান্ডার যে ছিলেন, আমার লিমিটেড গার্ড লেফটেন্যান্ট কর্নেল আমিন ব্রিগেডিয়ার হচ্ছে বীর উত্তম, উনি তো কখনো পিছনে থাকতেন না, জেনারেল যেও কোনো ব্যাটেলিয়ন পিছনে থাকতেন না। আমি সত্যি বলছি, আমি পূজন করি না, কারণ মানুষ পূজনীয় নয়, ওনাকে প্রত্যেকটা দিন পুলিশের সবসময় যুদ্ধের সময় সমর্থন দিতেন। আর তাকে পরবর্তী বলা হয়েছে কোথাকার অক্ষত মেজের, সেই রাজাকার লেগে পাকিস্তানের যুদ্ধ পেতেছে। তো এই যে বিকৃতিটা, এটা আমার কাছে ভালো লাগে না। শেখ মুজিবের, বঙ্গবন্ধু বলেন, যে বলেন, তার অবদান অনস্বীকার্য, কিন্তু যে ভুল বুঝে যে করছে তাদের স্বীকার করতে হবে, কারণ ইতিহাস না, ইতিহাসে বেশি বিকৃত করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম যারা নতুন পরবর্তী, তাদের সত্যি কথা জানতে হবে। তো আমরা বিকৃত কেন করব? এটা তো আমার জন্য একটা অপরাধ করে যাচ্ছি। আর আমি যেটা আগে বললাম আপনাকে, মুক্তিযুদ্ধ যারা যারা স্বাধীন যুদ্ধটা প্রত্যক্ষ করেছে, মানুষের যেটা হইতেছে যন্ত্রণা যারা হইতে দেখেছে, অনুভব করেছে, তারা যদি সত্য কথা তাদের মুখ দিয়ে মানে, কার মুখ দিয়ে সত্য কথা বের হবে? এটা হচ্ছে বিকৃত অবস্থা থেকে যাবে। এই জন্য যখন দেখি পলিটিক্যাল লোক কিছু যারা ক্লেম করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধে, তাদের মুক্তির বিকৃত কথা শুনে খুব পীড়া দেয় আমাকে। আমাদের বয়সটা এখন শেষ, আমরা এখন চলে যাওয়ার জীবন সায়নে চলে আসি, এটা খুব পীড়া দেয়। সত্য কথাটা কেন বলে না মানুষ? আমাদের সাথে যারা মুক্তিযোদ্ধা অনেকে ছিল, ম্যাক্সিমাম ছিল হইতেছে 2-1 জন ছাড়া, নিয়মিত বাইরে যায়, বাকি সবই ছিল ছাত্র যারা ছিল, আমার বন্ধু বান্ধব যারা যুদ্ধে, তাদের বেশিরভাগই হইতেছে ইন্ডিয়াতে একটা ট্রেনিংয়ের সেন্টার খোলা হয়েছিল, মূর্তি বলে একটা জায়গায়,
সেইখানে ট্রেনিং তাদেরকে 2 মাস 3 মাস করে ট্রেনিং দিয়ে তারপর কমিশন প্রাপ্ত করা হয়। তো আমি যেহেতু পুরো কমিশন অফিসার হিসেবে আসি নাই, প্রশিক্ষণ তো চলে আসছি, আমাকে পাঠানোর কথা ছিল। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি জেট ফোর্সের কমান্ডার ছিলেন, উনি আমাকে পাঠান নাই। আমাদের সবাদরি ছিল জেনারেল সোয়ানি কয়েকবার এসেছেন আমার জেট ফোর্স জেট করতে, আমাকে দেখেই বলতে তুমি ট্রেনিংয়ে চ। কমান্ডার বলছে যে ওকে ট্রেনিংয়ে পাঠাও। তো উনি চলে গেছেন। আমি স্যার মতো তো জেনারেল সোয়ানি বলে গেছেন পাঠানোর জন্য, মানে তোমার পাঠানোর দরকার নেই, আমি ওনাকে বুঝবো। তুমি তো অলরেডি 1 বছর ট্রেনিং করেছো, এই 3 মাস ট্রেনিং তুমি কী করবা? এবং ট্রেনিং দিয়ে তুমি বরঞ্চ 3 মাস যুদ্ধ করো, সেটা কাজে আসবে। তো আমি এই জন্য তখন ট্রেনিংয়ে যাইনি। তো সেই জন্য আমি যেটা বললাম, আমি বেশিরভাগ সময় 8ম ইস্ট বেঙ্গলের সাথে জিসফান্ডে যুদ্ধ করেছি। আমি প্রাথমিক দিকে আমার যুদ্ধ ছিল ময়মনসিংহের সেক্টরে, রংপুরে আমি অপারেশন করছি কতগুলি চিলবাড়িতে, বিভিন্ন টি গার্ডেনের মধ্যে ওই বেল্টে কাজ করেছি আমি। শেষের দিকে নভেম্বরের শেষের দিকে আমাকে জেড ফোর্সের কমান্ডার আমাকে পাঠিয়ে প্রথম ইস্ট বেঙ্গল, যেটা ফার্স্ট ইস্ট বেঙ্গল, যেটা কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, এখনো বেঁচে আছে, 90-র কাছাকাছি, দুর্ধর্ষ একজন অফিসার। পাকিস্তানে আমি তো খুব নাম করা অফিসার ছিলেন, বীরত্তম। উনি আমার কমান্ডে, যখন আমি পরবর্তীতে কমিশনে প্রায় উনি কমান্ডার ছিলেন। তো আজকে ওনাকে দেখলাম যে আজকে পদ্মপদ মুক্তিযুদ্ধের আজকে সম্বর্ধনা দিয়েছিল আর্মি চিফ অফ স্টাফ, সেখানে ছিল ওনাকে দেখলাম আজকে। তো আমি ওইখানে ছিলাম। আমার শেষের দিকে যেটা বললাম, নভেম্বর মাসে আমাকে পাঠানো 8ম ইস্ট বেঙ্গলে, যে তখন 8ম ইস্ট বেঙ্গল সিলেটে ছিল, কানাইঘাট বলে একটা জায়গা ছিল, সেখানে আমি যুদ্ধ করি। সেখানে যেটা মনে হয় ডিসেম্বরে 15 তারিখ পর্যন্ত ওই ব্যাটেলের আমি সব ছিলাম, যুদ্ধ করেছি। এর আগে আমার শেষের দিকে নভেম্বরের প্রথম দিকে আমি জাকিগঞ্জে যাই। জাকিগঞ্জে ইন্ডিয়ান একটা ব্যাটালিয়ন ছিল 4-5 গার্ড রেজিমেন্ট, তাদের সাথে আমাকে অ্যাটাচ করে দেওয়া হয় ওই ইন্ডিয়ান ব্যাটালিয়নের সাথে জাকিগঞ্জে অপারেশন। তো জাকিগঞ্জ আর করিমগঞ্জ দুটা পাশাপাশি, আপনারা জানেন। করিমগঞ্জ হচ্ছে সে নদীর ওপারে, আর এপারে হচ্ছে সে জাকিগঞ্জ। তো ওপারে পাকিস্তানের একটা পোস্ট ছিল, জাকিগঞ্জ ছিল, সেটা হয়তো শক্ত একটা ঘাঁটি ছিল আর কি। তো সরি, হ্যাঁ, তো আমরা এই পারে ছিলাম। তো ওই নদী ক্রস করে ওই পাকিস্তানের পোস্টটাকে বেশ বড় একটা শক্ত ঘাঁটি ছিল, ওটা ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল। আমাকে একটা অপারেশন দিয়েছিল, নদীটা পার হয়ে আমরা এটা বলি কাট আউট করে পিছন দিকে ওদেরকে আমরা তাদের যাওয়ার পথটা বন্ধ করে দিব, আর সমুদ্র দিক থেকে ইন্ডিয়ান আর্মিটা তারা অ্যাটাক করবে। সেই অপারেশনটা আমাদের খুব, এটা একটা প্রচণ্ড একটা সংঘাতময় একটা অপারেশন ছিল, অনেক হানি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মিত্র বাহিনী আমাদের সাথে আমরা জয়লাভ করি আর কি। তো এইটা ছিল আমার একটা অপারেশন, সেটা অনেক হতাহত হয়। আর শেষের দিকে বললাম আমি কানাইঘাটে যেটা ছিলাম, সেখানে আমাকে ডাক হয়েছিল। ওইখান থেকে আমাদের বলা হলো যে সিলেটে এমসি কলেজে একটু উঁচু জায়গা, পাহাড়ি এলাকা, সেখানে পাকিস্তানের একটা ক্যাম্প আছে, একটা পোস্ট আছে, সেটাকে ধ্বংস করতে দেওয়া হবে। তো আমি গেলাম ফার্স্ট বেঙ্গলের সাথে। আমার সাথে তখন একই সাথে একই ফ্রন্টের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ ছিল। আমার বাম পাশে ছিল মেজর হাফিজ বীর বিক্রম, আমার ডান পাশে ছিল মেজর ওয়াকার বীর প্রতীক, ও আমার বন্ধু। মেজর হাফিজ আমার সিনিয়র, উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন, অসম দুর্ধর্ষী একজন মুক্তিযোদ্ধা। ওয়াকারও আমার বন্ধু, অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা। তো আমরা তিনজন এখানে ছিলাম। তো আমরা যখন যুদ্ধটা করছিলাম, গোলাগুলি হচ্ছে দুই পক্ষের থেকে, শেষ পর্যায়ে তারা যখন প্রায় পরাজয়, তখনই আমরা খবর পেলাম, আমাদের পিছন থেকে কমান্ডার কর্নেল জিয়াউদ্দিন খবর দিলেন, এখন পাকিস্তান আমি সারেন্ডার করেছে, আমাদের বিজয় হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার প্রয়োজন নেই। ওইখান থেকে চলে গেলে 16ই ডিসেম্বর ভোরবেলা আমরা সিলেটের পথে রওনা দিলাম। সিলেটের রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম প্যারেড করে, পুরো ব্যাটালিয়ন নিয়ে এয়ারপোর্টে গেলাম। তো এই যে যখন একটা দৃশ্য আজকে আপনাকে বলি, অভূতপূর্ব দৃশ্য, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন ভুলবো না। রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, আমাদের সবার হাতে রাইফেল, মাথায় হেলমেট, জুতা পরা, বিধ্বস্ত অবস্থায় আমরা আর কি আছি। কোনোদিন কয়েকদিন খাওয়া হয়নি ঠিক মতো, রাতের পর রাত হাঁটছি, যুদ্ধ করছি, রাত্রিবেলা বিশ্রাম হয় না, এই অবস্থায় আমরা বৃদ্ধ অবস্থায় হেঁটে যাচ্ছি, কিন্তু উৎফুল্ল, মনটা প্রচণ্ড মনে করে দেশ স্বাধীন হয়েছে। যেটা আপনাকে বলতে চেয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা, মানুষের যে আলিঙ্গন, যেটা
রাতে খাচ্ছি, রাস্তাঘাটে দুপাশে থেকে লোকজন এসে আমাদেরকে আলিঙ্গন করছে, গালে চুমা নিচ্ছে, খাওয়া দিচ্ছে, মালা জড়িয়ে দিচ্ছে। উপরে বিল্ডিংয়ে তো দুপাশে দালান থেকে মা বোনেরা ফুলের পাপড়িও ছিঁড়ে দিচ্ছে আমাদেরকে, আর বলতেছে জয় বাংলা জয়। তখন তো জয় বাংলা স্লোগান ছিল আর কি, দেশ স্বাধীন হয়েছে। একটা অভূতপূর্ব দৃশ্য। জীবনে এর চেয়ে বড় পার কিছু হতে পারে না। মানুষের ভালোবাসা, দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে দেশে, এই অনুভূতিটা এবং মানুষের ভালোবাসাটা যারা প্রত্যক্ষ করছে তারা বলে জীবনে এর চেয়ে বড় শহরে ঘটে হতে পারে না আর কি। ওইখান থেকে আমরা সিলেটে গেলাম, ওইখানে তারপর ডিসপ্যাচের বিপরীত থেকে। এই দুটা হচ্ছে আমাদের একটা আমার স্মরণীয় একটা যুদ্ধ ব্যাটল। আরেকটা যেটা আপনাকে আমি মনে করে বলা হচ্ছে, যদি আপনার সম্য হয় আপনার রাখবেন, সেটা হচ্ছে আমরা তো প্রথম দিকে প্রাথমিক অবস্থায় গেরিলা যুদ্ধ করতাম। আমরা নিয়মিত বাহিনী হলেও আমাদের শক্তি প্রশিক্ষণটা সেরকম সংগঠিত হয়ে ওঠেনি। তো আমাদের প্রথম একটা রেগুলার একটা হয়তো অপারেশন যেটা হলো, যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার যেটা বলে, আগে তো আমরা হিটার না 70 একটা পোস্টে ধ্বংস করে পালিয়ে যেতাম, চলে যেতাম। কিন্তু পরবর্তী আমরা না কোনো ধ্বংস, আমরা এগিয়ে যাবো, সামনের দিকে যাবো, অকুপাই দ্য এরিয়া। এটা প্রথম আমাদের ব্যাটালিয়ন 8 ইস্ট বেঙ্গল নকশিগুড় একটা বিওপি ছিল, বর্ডার আউটপোস্ট, পাকিস্তান অনেক কঠিন ছিল। ময়মনসিংহে আমরা সেটার উপরে অপারেশন করতে যাবো, এটা আমার প্রথম আমাদের অপারেশন ছিল। তো 8 ইস্ট বেঙ্গলে, তো সেটাতে ওই অপারেশনের মধ্যে আমি একটা কমান্ডার ছিল, একটা কোম্পানি, আমার সাথে ছিল মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম। উনি সব মারা গেছেন বছর কয়েক আগে, 4-5 বছর আগে ইন্তেকাল করেছে হঠাৎ হার্ট অ্যাটাকে। তো আমরা দুটো অপারেশন করেছিলাম। তো আমরা যেটা নিয়ম হয় যুদ্ধ করতে, যেখানে যে অপারেশনটা করে তার আগের দিন আমরা রিকগনাইসেন্স করি, ওই এলাকাটা আমরা অবজার্ভ করি, পরীক্ষা করে দেখি শক্তির অবস্থা কীরকম, শত্রু অবস্থায় কম, কী ওদের অস্ত্র আছে, গোলাবারুদ কী আছে দেখে সেইভাবে আমরা তৈরি হই ওটা ধ্বংস করার জন্য। আগের দিন আমরা সব করেছি, আমরা অ্যাসেসমেন্ট করে গেছি। পরের দিন যখন আমরা অপারেশন করতে আমরা যখন অগ্রসর হলো, তখন আমরা টের পেলাম যে শত্রুর শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে হচ্ছে ওরা টের পেয়ে গেছে আমরা অপারেশন করব, অনেক গুণ বৃদ্ধি করেছে না। আরেকটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমি ঠিক জানি না এটা হইতেছে তাদের কি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল জানি না। আমাদের এই অপারেশনের মধ্যে একটা প্ল্যান ছিল যে ইন্ডিয়ান আর্টিলারি, আমাদের নিজস্ব কোনো আর্টিলারি ছিল না, তো ইন্ডিয়ান আর্টিলারি গোলন্দাজ বাহিনী যেটাকে বলা হয়, ওরা আমাদেরকে সাপোর্টটা দেবে আগে। যখন কোনো শক্ত কোনো ঘাঁটির উপরে যখন অপারেশন করা হয়, নিয়মটা হচ্ছে তখন হচ্ছে পিছন থেকে গোলান দেবেন ওই পোস্টের উপরে, শত্রুর পোস্টের উপরে আগে বমিং করে যাতে ওইটা নরম হয়, যেটাকে বলে আমরা বলি সফেনিং দ্য টার্গেট। তো ওইটা করা হয়, করার পরে যাতে আমাদের অপারেশনটা সহজ হয়, সহজে কবজা করতে হবে, শত্রুকে নিধন করতে পারি। সেই আর্টিলারি সাপোর্টটা আমাদের সময় মতো আসেনি। তো সেই জন্য শক্তিটা একটা তো তার শক্তি বৃদ্ধি করেছে, 2 নম্বর হচ্ছে আর্টিলারি সাপোর্ট গান ফলে যেই পোস্টটা যে নরম হয়ে যাওয়ার কথা ছিল, কাবু হয়ে যেত, সেটা হয়নি। ফলে দুদিক দিয়ে একটা আর্টিলারি সাপোর্টটা পায়নি, একটা বোঝা টের পেয়ে আমাদের শক্তি বৃদ্ধি করে, সেই জন্য ওই অপারেশনটা আমাদের সফল হয়নি, আমরা পিছু উঠতে বাধ্য। সেই অপারেশনে আমাদের টোটাল ক্যাজুয়ালিটি প্রায় 70 জন, অনেক আহত হয়েছে, 70 জন আমাদের ক্যাজুয়ালিটি হয়েছিল। সেইখানে মেজর আমিন আহমেদ উনি আহত হন। আমরা যখন ইভাকুয়েট করে চলে যাই, আমাদের নিয়ম হচ্ছে সেনাবাহিনীতে নিয়ম সেটা কোনো লাশ বা কোনো আহত ব্যক্তিকে ফেলে রেখা যাবে না, প্রাণের বিনিময়ে হলে রেখে পারবো না। তো আমরা সব খুঁজে দেখছেন কার কারা হচ্ছে নিয়ে যাচ্ছিলাম পিছনে। তখন যখন চলে যাও, আমার কমান্ডিং অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আমিনুল হক, বীর উত্তম, অসম সাহসী একটা লোক। আমি খুব কম অফিসার দেখেছি যে সামনের দিকে থেকে টুসেসের কমান্ডেশন পিছনে থাকে, তার কোন পরিচালনা করে, ডিরেকশন দেয়। এই একজন অফিসার কখনো পিছনে থাকতে দেখে না, সবসময় সামনে আসে। সে অসম সাহসী লোক, ধর্মের অত্যন্ত সৎ লোক। তো উনি ছিলেন ওভারঅল কমান্ডার, কিন্তু উনি আমাদের ডাইরেকশন দিয়েছে। অপারেশনে ছিলেন আমি আর বললাম আমিন আহমেদ চৌধুরী, জেনারেল আমিন চৌধুরী। আমরা সব যখন কালেক্টর নিয়েছি, বড একটাও নিয়েছি, তখন উনি আমাকে মোদাসের দেখো তো আর কেউ বাঁচি। আমাদের সামনে ধান ক্ষেত ছিল এবং 70 পোস্টে আমরা যেখানে আসছিলাম, পিছনে আসছিলাম, সেখান থেকে প্রায় ধরেন 700-800 গজ দূরে ছিল। তো আমি খুঁজে দেখি অনেক দূর পরে 70 পোস্টের কাছাকাছি একটা হাত এরকম উঠছে, বারবার উঠছে নামছে। তা আমি বললাম স্যার একটা তো হাত গেছে, একজন মধ্যে একজন আহত আছে, ঠিক আছে। বলে কোথায়, কে এটা? খুঁজে খুঁজে দেখেছি আমিন আহমেদ চৌধুরী নেই আমাদের মাঝে। তার মানে হয় উনি নিহত হয়ে আহত হয়েছেন, কিছু উনি মাথার উঠেছেন, তখন বুঝতে পারেন উনি হবে।
তখন আমি বললাম স্যার ঠিক আছে অনেক দূর আমি যাব স্যার ওনাকে বডি নিয়ে আসার জন্য। আমার সাথে আগে সুবেদার ছিল অসম সাহসী সুবেদার, সেও বীর বিক্রম ছিল সুবেদার। আমার না স্যার তাহের নাম সিলেটে এখনো বেঁচে আছে। আমরা দুইজন যাই আপনি পিছনে থাকেন লোকজনকে আমাদেরকে সাপোর্ট দেন পিছন থেকে ফায়ারিং যাতে ওরা আমাদের অগ্রসর না হতে পারে। এই কমান্ডিং অফিসার বললে যে তোমরা কেউ যাবে না, এটাই তো আপনাকে বলছি আর কি, এটা যুদ্ধক্ষেত্র এই অভিজ্ঞতা বলছি তোমরা আমি যাবো। আপনি তো কমান্ডিং অফিসার 1000 সন্ধিকে আপনি যে কমান্ডিং অফিসার আপনি কিছু হলে কি হবে? বলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ হলে হবে তোমরা তো আসো আমি একা যাবো তোমরা পান পার দেবে। উনি ধানকে ভিতর থেকে ক্রলিং করে গেলেন ব্রিগেডিয়ার আমির চৌধুরী তখন মেজর আমির চৌধুরী বা ক্যাপ্টেন আমির চৌধুরী তখন অনেকে হাতে করে নিয়ে ব্যাকরোল করে নিয়ে আসে সেভ করে নিয়ে আসলেন। এইটা হচ্ছে যুদ্ধ, এইটা হচ্ছে ফেলো ফিলিং। এই জন্য সৈনিকরা প্রাণ দিতে রাজি হয় যে আমার লাশটা বা আহত অবস্থায় থাকলে কেউ আমাকে ফেলে যাবে না, আমাকে নিয়ে যাবে, আমার লাশটা নিয়ে গিয়ে আমাকে দাফন করবে, আমি আহত হলে আমার সুচিকিৎসা বন্দোবস্ত করবে, আমার অফিসার কেউ আমাকে ফেলে রাখবে না বা আমার ঊর্ধ্বতন আমাকে ফেলে রাখবে না। এই জন্য যুদ্ধ করতে চায় তারা। কেন শুনে এরা ভালোবাসা তো একটা দেশের প্রতি তৈরি থেকে জানতে হয়, কিন্তু তারা জেনে এই যে ফেরোফোনিম একটা লোকে বাঁচানো 10টা লোক মৃত্যুবরণ করে যুদ্ধক্ষেত্রে। এইটা হচ্ছে যুদ্ধ, এইটা হচ্ছে সেই বন্ডেসটা, এটা ভ্রাতৃত্ব বন্ধটা হচ্ছে এই যুদ্ধে থাকে যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এই কাহিনীটা স্মরণীয় ঘটনা, যদিও আমরা বিফল হয়েছিলাম এই ঘটনা খুব স্মরণীয় ঘটনা, আমার জীবনের দাগ কেটে গেছে শেষ পর্যন্ত হয়ে যাওয়া। তো এই কয়েকটা অপারেশন, অনেক অপারেশন বলতে গেলে তো সারাদিন লাগে, সব কিছু বলার সময় নেই, আপনার ধারণ করার সময় নেই। আমাদের লেভেলে খুব বেশি একটা হতো না, কারণ আমরা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম, কে কোথায় কি করছে জানা খুব বেশি জানা হতো না। মাঝে মধ্যে যখন ব্রিফিং হয় আমাদের একটা গ্যাপ দিয়ে বিভিন্ন অপারেশন, কোন অপারেশনে কি হলো, সেকশন কি ফেল হলো, আমাদের সফলতা কী হলো, ব্যর্থতা কী কী কারণে হলো, যাতে পরবর্তী অপারেশনগুলি আমরা রেকটিফাই করতে পারি, তখন আমরা জানতে পাই। কিন্তু কিছু কিছু খবর পেয়েছিল সব দিকে প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক প্রবলেম ছিল, অনেক আহত, যেটা আমি বললাম। আমাদের 3টা ব্যাটালিয়ন 3টা অপারেশন করেছিল, 3টা অপারেশনের মধ্যে আমাদের ক্যাজুয়ালিটি হয়েছে। পরবর্তী যখন ফার্দার অপারেশন তখন আস্তে আস্তে আমরা সাকসেস রেটটা পাচ্ছি, কারণ আমরা ভুলগুলি সংশোধন করতে শিখেছি আর কি। তো বিজয় আসছিল, শত্রু যে পিছু হাঁটা শুরু করেছে শেষের দিকে, যেটা আমি বললাম নভেম্বর মাস থেকে বা অক্টোবর শেষের থেকে, তখন আমার খবরগুলি পাচ্ছিলাম আমরা, কারণ আমাদের সাথে নিয়মিত বাহিনী ছিল, আমার 3টা ব্যাটালিয়ন নিয়মিত আর্মিদেরকে নিয়ে, বাকিগুলো তো সে অনিয়মিত বাহিনী, সেগুলো সেক্টর ফোর্স যেগুলো বলা হয় আর কি, সেইগুলো তো সিভিলিয়ানদের পরে তারা ট্রেনিং পথে যুদ্ধ করেছে। তো বিজয়ের খবর প্রতিদিন আসছিল, আমরা টের পাচ্ছিলাম যে আমরা এগিয়ে যাচ্ছি। হতাশ হওয়ার কোনো সময় আমরা হতাশ হইনি, কখনো না। মানুষ মারা গেছে, আহত হয়েছে, হতাশার শব্দটা কোনে আমরা টের পাইনি, কারণ মানুষ এত বেশি উদ্বুদ্ধ ছিল এই দেশকে স্বাধীন করে ছাড়বই আমরা। একটা দেশ জাতি যখন প্রাণ দিতে প্রস্তুত থাকে, তার মধ্যে কি যুদ্ধ করবে কে? তার মধ্যে কোনো অস্ত্র নাই, তো তুমি কে মারবো মারো, আমি মরার জন্য তৈরি আছি আর কি। তো তার মধ্যে এই দেশকে কখনো দমায় রাখা যায়? আর তখন 7 কোটি দেশ, 7 কোটি মানুষের যুদ্ধ করছে আমি মনে করি। এই যে বলেন আলবজর রাজা গুটি কত হাতে গোনালো, এটা গণার বাইরে। কিন্তু এই দেশে আমি সব জায়গায় একটা কথা বলি, সব জায়গায় যেখানে প্রাণ পেয়েছি, এই দেশের 99.9% লোক যুদ্ধ করেছে। আমি যুদ্ধ করার সুযোগ পেয়েছি, আমি সব যুদ্ধ করেছি, ভালো কথা। আমার মা বাবা যুদ্ধ করে নাই, আমার ভাই বোন যুদ্ধ করে তারা করে নাই। তোর গ্রাম থেকে পালিয়ে বেরিয়েছে, এক গ্রাম থেকে আরেক গেছে, তারা আতঙ্ক ছিল না, তারা আল্লাহ কাছে হাত ধরে কাঁদে নাই, তারা না খেয়ে থাকে নাই, করেছে তো তারা কি যুদ্ধ না? তারা দোয়া করছে না, আমাদের কষ্ট ভোগ করছে না তারা? তো এই দেশের সমগ্র জাতি মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধ অমর যুদ্ধ কথাটা উঠেছে পলিটিক্যাল পার্টি, আমার খুব দুঃখ লাগে। কিসের অমুক্তিযোদ্ধা? এই দেশের অমুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কোথায় আছে? এগুলো সব মানে খুব কষ্ট লাগে। কিসের অমুক্তিযুদ্ধ? বিভাজন করা, দেশের জাতিকে বিভাজন করা। অমুক্তিযুদ্ধ দেখে এখন কি কেউ চাবে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের হাত মিলে নেই? ইন্ডিয়ার সাথে চাবে না, পাকিস্তানের সাথে। এই দেশের মানুষ চাবে না, শত্রু যারা আছে তারা করবে। কিছু লোক যারা আছে স্বার্থ, গুটিগত লোক আছে। আপমর জনসাধারণ কখনই চাইবে পাকিস্তানের সাথে 1000-2000 মাইল দূরে গিয়ে হাত মিলে আবার পাকিস্তান হইতে? এটা হতে পারে কখনো? এগুলো মিথ্যাচার, এগুলো হচ্ছে পলিটিক্যাল গেনের মানুষকে বিভক্ত করা রাজনীতিগুলো ব্যাট করছে। সো এই দেশে প্রত্যেকটা মানুষ তারা হইতেছে অবদান আছে স্বাধীনতা যুদ্ধে। আমরা সৌভাগ্যবান, আমি তো মনে করি আমার কোনো কৃতিত্ব নাই, আমি সুযোগ পেয়েছি, অনেকে সুযোগ খুঁজেছে পায় নাই। আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে আমার বন্ধুরা, আমার কোর্স পেটে অনেকে পালাতে চেষ্টা করতে পারে না, অনেকে ধরা পড়ে গেছে। আমি বলো সৌভিকবান পানির সুযোগ পেয়েছি, আমি যুদ্ধ সুযোগ পেয়েছি। আমি সৌভিকবান এখনো বেঁচে আছি, কথা বলতে পারছি। আমার সাথে লোক অনেকে মারা গেছে,
তো সুতরাং একক কৃতিত্ব কারো না। কেউ যদি বলে এককৃত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো দল, এটা মিথ্যাচার। এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি একক কৃতিত্ব না। হ্যাঁ, আন্দোলনে হয়তো কিছুটা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু যুদ্ধে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো যোগদান করেছে। ন্যাপের লোকজন ছিল, আওয়ামী লীগের লোক ছিল, অন্য পার্টি ছিল, অনেক পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, সবাই তো দেশের অবদান রেখেছে। শুধু কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে পার্টিকে দেওয়া স্বাধীনতা তারই করেছে দেশকে, মিথ্যাচার। এটা জাতিকে খাটো করা, জাতিকে বিভাজন করা। আমি বঞ্চিত হতে কোনো আক্ষেপ নাই আমার। পদক নিয়ে কোনো মুক্তিযুদ্ধ আক্ষেপ আছে বলে আমি মনে করি না। আমার আক্ষেপটা কোথায়, সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে মানুষ স্বীকৃতি চায়, পদক টাকা পয়সা এগুলোর পিছনে। কোনো মুক্তিযোদ্ধা পদক পাওয়ার জন্য বা টাকা পয়সা পাওয়ার জন্য সময় যুদ্ধ করছে আমি মনে করি না। আমি সত্যিকার মুক্তিযুদ্ধ হয়ে থাকে। আক্ষেপটা আমার এখানে হচ্ছে দুটা কারণে। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, সম্মুখ সমরে পিছনে থেকে যাক, দেশের সমস্ত মানুষই 1971 সালে তাদের যে প্রত্যাশা ছিল, যারা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, যারা ধর্ষিত হয়েছে, মা বোনরা কষ্ট পেয়েছে, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার ভগ্নাংশ তারা পায় নাই। প্রত্যাশার প্রাপ্তির সাথে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কেউ তো টাকা পয়সার জন্য যুদ্ধ করে নাই। এমপি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কেউ যুদ্ধ করে, ওই চিন্তা মানে আমাদের ছিল না কখনো। দেশটা স্বাধীন করবো, সত্য মুক্ত করব, সেটি আমার চিন্তা ছিল। তো আক্ষেপটা কোথায়, যে প্রত্যাশাটা ছিল, প্রত্যাশাটা কি ছিল, আমরা বঞ্চিত ছিল পাকিস্তান শাসন আমলে। আমাদের ন্যায় সঙ্গতি অধিকার ছিল, কিন্তু বঞ্চিত করেছে। আমাদের সম্পদ নিয়ে তারা ব্যবহারকে তাদের উন্নত করেছে। আমাদের লোকজন মেধা থাকার মধ্যে আমাদের চাকরির প্রতি সুযোগ দেয়নি, আমাদেরকে পলিটিক্যালি দেয় নেই, আমাদের চাকরি বাকরিতে ডিফেন্স পোস্টের মধ্যে ব্যুরোক্রেসি চাকরি হয়নি। এই যে আমাদের বঞ্চনাটা, এই বঞ্চনা থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা তো যুদ্ধ করেছি, সমান অধিকার পাওয়ার জন্য আমরা বঞ্চিত ছিলাম। এই যে ছাত্র জনতা আন্দোলন, বৈষম্য দূরীকরণের জন্য, এই বৈষম্য দূর করার জন্য আমরা যুদ্ধ করেছি। তো এই বৈষম্য দূর হয় নাই, দুঃখজনক ভাবে। এটা আমাকে খুব পীড়া দেয়। এতগুলি লোক, এত লক্ষ লক্ষ প্রাণ দিল কেন? একটা ফ্ল্যাগের জন্য, একটা পতাকা, এক খণ্ড জমির জন্য? এটা তো অনেক দেশেরই আছে, এটার জন্য তো। স্বাধিকার মানে কি? সে স্বাধিকার আন্দোলন তো আমরা করেছি যুদ্ধটা, সেটা এই অর্থে আমার আক্ষেপ। এটা একটা আক্ষেপ। আরেকটা আক্ষেপ একটু আছে, আপনি পদের কথা বলেছেন। আমি একটা জায়গায় ছিলাম চাকরিচ্যুত হওয়ার পর। আমি চাকরিচ্যুত হয়েছি 1981 সালে। চাকরিচ্যুত কেন বললাম, আমি একটা স্পষ্টবাদী হিসেবে আমার একটা বদনাম আছে, সেনাবাহিনীতে ছিল। কথাটা রেখে কথা, যেটা মনে করতে সত্যি বিগত সেটাই বলতাম। তো হোসেন মোহাম্মদ এরশাদ তখন ছিলেন মরহুম, আর্মি চিফ অফ স্টাফ ছিলেন। তো উনি সম্বন্ধে, উনি মারা গেছেন, ওর সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে চান না, কিন্তু ওনার সম্বন্ধে সবাই জানতেন। তো আর্মি থাকে গেলে আমি যখন আর্মি ছিল, তখন এগুলি আমি একটু লেখালেখি করতে বকতাম। আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তো এই জন্য উনি যখন ক্ষমতা এসেছেন, তো আমার মতো অনেক মুক্তিযোদ্ধাদেরকে উনি বের করে দেন। তো আমাকেও তার মধ্যে চলে যায়। আমি 1961 সালে প্রেসিডেন্ট জিয়া রহমান আস্তে হত্যা হওয়ার পরেই আমাকে হোসেন মোহাম্মদ বের করে দেয়। তো সেটা আমার আক্ষেপ না, আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমার আক্ষেপটা হচ্ছে ওই, তখন যখন একটা বিশেষ জায়গায় ছিল, তখন আমি একটা সার্ভে করেছিলাম বাংলাদেশে, মুক্তিযোদ্ধারা যারা বেশি কোথায় কে আছে। আমরা শহরে মফস্বলে কিছু মুখ চেনা মুক্তিযোদ্ধা জানি, যে আমরা পদকপ্রাপ্ত, সবাইকে আমাকে চেনে। কিন্তু গ্রামে গঞ্জে যে সহস্র শত সহস্র মুক্তিযোদ্ধা পড়ে আছে, যাদের কেউ চেনে না, জানে না, এটা স্বীকৃতি পায় নাই। এরকম তো টাকার জন্য ঢাকা শহরে আসে না, এরা সার্টিফিকেট নিতে আসে না। তো এরা কিন্তু হইতেছে বঞ্চিত, এদের এইটা আমার আক্ষেপটা। আপনি বিশ্বাস করেন, আমি মনে করি বীরুত্তম পাওয়ার মতো বীর বিক্রম অনেক মুক্তিযোদ্ধারা আছে, যারা জান প্রায় সব কোটি দিয়ে তারা হইতেছে যুদ্ধ করেছে, স্বীকৃতি পায়নি, তারা আসেও না স্বীকৃতি দেওয়ার জন্য। তারপরেও এই গত কয়েক বছরের মধ্যে এটা হয়েছে, যেটা আমার দুঃখ লাগে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় আছে, আমার সাথে আমার আন্ডারে যুদ্ধ করেছে এক সৈনিক, এরকম অনেক ঘটনা আছে। আমাকে এসে বলছে, স্যার আপনি তো জানেন আমি তো যুদ্ধ করেছি। তো আমি সার্টিফিকেট নিতে গেছিলাম স্যার মন্ত্রণালয়ে, আমাকে 3 লাখ টাকা চেয়েছে। আমি কি করতে, আমি তো 3000 টাকা দিতে পারবো না। আমি বলি, আমি যদি বেঁচে থাকি, তোমার এই সার্টিফিকেট তুমি পাবা। তা আমি, আমার এক বন্ধু ছিল সে জড়িত, মেজর ওয়াকার বলে, জামুকাতে ছিল, ওকে বললাম, তুই যেভাবে এই সৈনিকটাকে তুমি, সে পড়েছে,
আমরা ঝগড়া করেছি মন্ত্রণালয়ের সাথে। এরকম অনেক কাহিনী আছে যারা সার্টিফিকেটটা পায়নি, টাকা তো দূরের কথা, ভুয়া সার্টিফিকেট, আপনি যে কথা ভুয়া সার্টিফিকেট দিয়েছে। কত লজ্জাকর ব্যাপার, মুক্তিযোদ্ধারা মন্ত্রণালয় থেকে পয়সার বিনিময়ে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেয়। বিদেশের যার মুক্তিযুদ্ধের সাপোর্টে অংশগ্রহণ করেছে প্রত্যেক তাদের প্লেগ দেওয়া হয়েছিল, স্বর্ণে দেওয়ার কথা, সেটা বানিয়ে রূপার বা অ্যালো বানিয়ে দিয়ে নকল দিয়ে আছে। কত বড় মানহানিকর, লজ্জা করে দেশের জন্য এটা হতে পারে? এই ঘটনাগুলি হচ্ছে আক্ষেপ আমার। এবং এটা ইন্টেন্সিভ মুক্তিযোদ্ধা, এই মন্ত্রণালয় আওয়ামী লীগের সময় একজন, এটা মন্ত্রণালয়ের নেতৃত্ব ছিল একজন মুক্তিযোদ্ধার হাতে, তার মন্ত্রণালয় থেকে এই কাজগুলি হয়েছে। এই দুঃখ কোথায় রাখবো? এটা হচ্ছে আক্ষেপটা আমার। মুক্তিযোদ্ধাদের সত্যিকার স্বীকৃতি কেউ দেয় নাই, খুব কম রেখে পেয়েছে যারা স্বীকৃত এবং বিকৃত হয়েছে। আর এটা একটা, আর দুশো মানুষের যে সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল, যে জন্য তারা ত্যাগ স্বীকার করেছে, মারা গেছে, আহত হয়েছে, সেই প্রত্যাশা পরিপূর্ণ হয়নি। কোনো একক ব্যক্তি, সব পলিটিক্যাল কিছু না কিছু করেছে গত 15 বছর, এরা তো দেশ থেকে বিক্রি করে দিয়েছে। এর আগের পলিটিক্যাল যে করেনি তা না, সবাই বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধে। দেশের স্বাধিকার যে প্রতিষ্ঠা করা, সবাই যে শিখবার কাজ করে তা না, সবারই দোষ আছে, সবাইকে আমি দোষী করব। কিন্তু এরা 16 বছর যেটা করছে, চুরি দুর্নীতি কমার পরে, মুক্তিযুদ্ধ অবমাননা করার পরে, যে কাজটা আমাকে খুব বেশি আঘাত এনেছে আমাদের, যারা দেশের জন্য চিন্তা করে, সেটা দেশটাকে বিক্রি করে দেওয়া অন্য দেশের কাছে, এটা কোনো মানা যায় না। দুর্নীতিটা কিছুটা মানা যায়, ঠিক আছে, আমার তো অন্য দেশে চুরি চামারি করে, দেশটাকে কেন বিক্রি, অন্য হাতে কেন তুলে দেব? আমি দেশের লোক সাধারণ হিসেবে কষ্ট করি, সেই দেশটা আরেকজন হাতে করে দিলে বা এই দেশের সব কিছু চাওয়ার আগে অন্য দিকে দিয়ে দেওয়া হয়। আমাদের ঘাট, পথ ঘাট, আমাদের ট্রানজিট দিবে, করিডোর দেবে, পোর্ট দিয়ে দেবে, সব কিছু দেবে, পাওয়ার প্ল্যান্ট বলে হইতেছে, এমন অসম চুক্তির মাধ্যমে প্রত্যেকটা চাওয়ার আগে দিয়ে দেবে। এটা কি ধরনের কথা? এইটি আমাদের বেশি হইতেছে আক্ষেপ, আমার কষ্টটা এখানে বেশি লাগে। যে কোনো সচেতন মুক্তিযুদ্ধ আমার সচেতন, এই আঘাতটা লাগবে, কষ্টটা এখানে। আজকে জীবন সারণী এসে চলে যাবে 2 দিন পর, আল্লাহ যখন ডাক দেবে। মুক্তিযুদ্ধ অর্ধেক বেশি চলে গেছে, এখন 2/3 হয়তো বেঁচে নাই। আমাদের এই কষ্টটা, যার চিন্তা আমাদের এই কষ্টটা, এখন এটা নিয়ে চিন্তা করি, দেশটা কি এই জন্য হয়েছে, বিক্রি করার জন্য দেশে? আক্ষেপটা এখানে। দেখেন, একটা দিন হচ্ছে 71 হচ্ছে দেশ শত্রু মুক্ত হওয়ার জন্য আন্দোলন ছিল। এটা ওই স্বাধীনতার যুদ্ধের সাথে অন্য কোনো যুদ্ধ অবশ্যই তুলনা হয় না। তবে এই যে 2024 5ই আগস্টে যেটা হলো, দেশ মুক্ত হলো, এটাও এক ধরনের আমি বলবো সত্য মুক্তি হয়েছে। স্বাধীনতা যুদ্ধ না এটা, অবশ্যই না, কিন্তু আমার সত্য মুক্তি। সত্যটা কি? বহিঃসত্য যেটা সম্পূর্ণ হলে আংশিক হয়েছে, এবং দেশীয় সত্য যেটা আছে, দেশের অপদেশের সত্য মুক্তি হয়েছে। সেই জন্য এই যে ছাত্র জনতা আন্দোলনটা করলো, এটা ইতিহাসে স্বর্ণাক্ষর লেখা থাকবে এই যতদিন দেশ টিকে থাকবে। এবং ছাত্র আন্দোলন একটা অপূর্ব জিনিস যেটা হচ্ছে, সেটা ছাত্রদের, তরুণ তরুণীদের অবদান। তবে আমি একটা কাকতালীয় বিষয় না, পৃথিবীর সব দেশে কিন্তু তাই হয়েছে। দেশে যখন গণ অভ্যুত্থান হয়, দেশে বড় ধরনের আন্দোলন হয়, অগ্রভাগে কিন্তু তরুণ তরুণীরা থাকে। আপনি যদি হিসাব করে দেখেন, সেই দেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে, বিভক্ত হওয়ার পরে 1952 সালের যে হচ্ছে ভাষা আন্দোলন, সেখানে যারা আত্মহুতি দিয়েছে, আহত হয়েছে, তার একটু ছাত্র ছিল। কিন্তু জব্বার, বরকত যারা ছিল, সালাম, এরা কিন্তু সব তরুণ ছিল, ছাত্রছাত্রী ছিল। 51 সালের পরে 61 সালে কিন্তু একটা হয়তো পাকিস্তান শিক্ষানীতি একটা আন্দোলন হয়েছিল, অনেকে জানে না, সেখানে ছাত্র কিন্তু আহত দিয়েছিল। 69 আন্দোলনের মধ্যে যারা মারা গেছে, অধিকাংশ কিন্তু ছাত্র ছিল। 70 যে আমাদের সংসদ অধিবেশন, সেখানে তারা এগিয়ে ছিল। 71 কথা সবাই জানে, আমরা কথা বলেছি এর আগে। 90 যে এরশাদ বিরুদ্ধে আন্দোলন, ছাত্র যদি এগিয়ে আসতো, হয়তো এর সাথে পতন হতো না। তারপরে পরবর্তীতে যেগুলো সিপাহি মিঠুরি যেতে হলো, সেখানে কিন্তু ইয়াং ছেলেপেলে কিন্তু আগিয়েছে সবাই আগে। প্রত্যেকটা আন্দোলনের মধ্যেই কিন্তু তরুণের সামনে এগিয়ে আসছে। কেন? 2টা কারণ। একটা, তারা হচ্ছে বিক্রির জন্য না, তারা বিকৃত হতে পারে না স্বার্থে করে। তারা নির্ভীক, তারা প্রাণ দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকে। তাদের ভালোবাসাটা হইতেছে নিয়ে ভালোবাসা, এর মধ্যে কোনো খাত নাই। এই ভালোবাসাটা হচ্ছে দেশের
অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসাটা আসে, তার নিজে বলিদান দিতে প্রস্তুত থাকে, আমার দেশে প্রচন্ড ভালোবাসে। পরবর্তী আমরা যার বয়স হয়েছে, আমরা বৃদ্ধ হয়ে যাই, পরিণত বয়সে এসে পিছু টান থাকে অনেক, এটা একটা কারণ। ফ্যামিলি হয়ে যায়, স্বার্থটা বেড়ে যায়। এই ছেলেমেয়েদের কোনো স্বার্থ নেই। তো এই জন্য যে ছেলেটা লিখেছে ছাত্র আন্দোলনের মধ্যে, মা তোমাকে লিখে গেলাম চিঠি, আমি যদি বেঁচে আসি তাহলে তো আমি গাজী হয়ে আসবো, আর যদি মরে যাই আন্দোলন করতে, মেনু তোমার ছেলে হইতে শহীদ হয়েছে। কত বড় সাহসটা একটা ছেলে একটা লিখতে পারে, এটা তো আমার মতো বয়সের লোকরা পারবে না। তো এই যে ছাত্র আন্দোলন অভূতপূর্ব গণজাগরণের সৃষ্টি হয়েছিল ঠিকই, 15-16 বছর এদের বিরুদ্ধে আন্দোলন করেছে অনেকেই, পলিটিক্যাল পার্টিগুলো আন্দোলন করছে, কিন্তু আজকে যে পরিবর্তনটা হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে, যে সত্যমুক্ত দেশের ভিতরে সত্য যারা ছিল দেশকে বিক্রি করে দিয়েছিল, এবং বহিঃসত্য যারা ছিল তার যে এই যে আন্দোলনটা হলো, মূল অবদান এটা ছাত্রদের, তরুণ তরুণীদের, এটা অনস্বীকার্য, এটা অবদান অস্বীকার। এবং আমি মনে করি আমরা অনেক যারা পরিণত বৃদ্ধ বয়সে আমরা জানি, আমরা অনেক কিছু বুঝে জানি, আমি এখন এটা স্বীকার করতে রাজি না। কারণ আমাদের আজকের প্রজন্মের ছেলেপেলা যারা আছে, তরুণ যারা স্কুল কলেজ ছাত্রবেলা যারা আছে, আমাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি ভালো জানে। কারণ দুনিয়ার অনেক বেশি ধারা ছিল, আমরা দুনিয়াকে এত জানতাম না, চিনতাম না। টেকনোলজি কারণে, যেটা ডক্টর নিজে বলছে যে আজকালকার ছেলেপেলা খুব বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? তাদের বুদ্ধি যে সবসময় আমাদের কাছে তা না, তাদের একটা অস্ত্র আছে, সে হচ্ছে টেকনোলজি। তো সেই যে তরুণদের যে এই যে অবদানটা, এটা অনস্বীকার্য, এটা স্বর্ণাক্ষর লেখা থাকবে। সেই জন্য আমার কথাটা হচ্ছে এই 16 বছরের জঞ্জাল আবর্জনা, এই যে অনৈতিকতা, এই যে স্বৈরাচারী হইতেছে শাসন, 3 মাসের মধ্যে কিভাবে সম্ভব দূর করা। এবং এই সরকারকে, হ্যাঁ পলিটিক্যাল পার্টি আন্দোলন করেছে, কিন্তু এই সরকারকে বসিয়েছে কারা? ছাত্র জনতা, পলিটিক্যাল পার্টি না। ম্যান্ডেটটা হচ্ছে ছাত্র আন্দোলনকার। পলিটিক্যাল পার্টির কাছে জবাবদিহি করার কোনো এখানে অবকাশ নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এই গভর্নমেন্টের জবাবদিহি হচ্ছে মূলত হচ্ছে ছাত্র জনতার কাছে। ছাত্র জনতা যদি বলে কালকে আপনি ইলেকশন দেন, তুমি ইলেকশন দেবে। যে না, আমরা সব সংস্কার করে, আমাদের সব কিছু সংগঠন করে, আমাদের বিচার করে, এই যে খুন হত্যা বিচার করে তারপর যাবে, তাই যাবে। কারণ একটা জিনিস আমরা জানি, ডক্টর আমার তার যারা সহকর্মী যারা আছে, তাদের ক্ষমতা লিপসা নেই, তাদের দরকার নেই। তো যারা মানুষ তাদেরকে নিয়ে এসে এই জঞ্জালটা আবর্জনা দূর করার জন্য, প্রতিষ্ঠান ঠিক করার জন্য, তা কিন্তু সময় দরকার তাদেরকে। এই যে দেখেন না আপনি, প্রতিদিন একটা করে দাবি নেওয়া বের হচ্ছে। প্রয়োজনে যদি ইচ্ছে হতো সরকার তো দমন করতে পারতো, সরেছে সরকারের মধ্যে পুলিশ দিয়ে পিটাও, আর্মি তো, তা তো করে না, তার সহ্য করছে। কারণ তার তো শান্তি পড়ছে, উনি নোবেল বুঝে শান্তির জন্য, তো উনি কঠোর হতে পারছেন না। কিন্তু এটা সুযোগ নেওয়া উচিত না, প্রতিদিন দাবি নেমে রাস্তা বেরোচ্ছে। কেন? এটা তো ইন্ধন যোগাচ্ছে বাইরের থেকে পতিত সরকার, এটা বুঝতে হবে মানুষের, জনগণে। সো তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সুযোগ দেওয়া, যে ধৈর্য দেওয়া, যে কিছু দেশটাকে পুনর্গঠন করার জন্য যতটুকু দরকার, তারপর ইলেকশন দাও। ওনাদের বলেছে তারপর ইলেকট্রন অর্জন করো, হ্যাঁ ডেমোক্রেসি ইলেকট্রন লগ্ন দরকার। কিন্তু অধৈর্য হয়ে তাদের মধ্যে প্রেশার সৃষ্টি করে তোমার অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই যে আমি আপনার কথা বলতে পারছি না, আপনার কথা নিতে পারছেন, রাস্তায় লোকদের যাইছে বলতে পারছে, পত্রপত্রিকা যা দেখতে পারতেছে, এই স্বাধীনতা ছিল না আমাদের। টেলিভিশনের স্বাধীনতা ছিল না, পত্রিকার স্বাধীনতা ছিল না, চুরি ডাকাতি ব্যাংকে বন্ধ হয়ে গেছে। এখন তো ঘুষ দিয়ে তোকে নিখুঁত করতে হয় না, ব্যাংক তো লোপাট হচ্ছে না। এখন সময় লাগবে, তো তহবিল তো খালি হয়ে গেছে আমাদের ব্যাংকে, আমাদের কোনো কিছু তো ছিল না, এটা গড়তে তো সময় লাগবে। সেই জন্য আমি সবার প্রতি আমি আবেদন করব, আমি একজন পরিণত মানুষের লোক, আমার এই সরকারকে ধৈর্য সহকারে তাদেরকে সময় দেওয়া উচিত, তাদেরকে দেশটা কিছুটা পুনর্গঠন, তারপর ইলেকশন হোক, মানুষের নির্বাচিত সরকার আসবে। এইটাই সবার কাছে আমার আগ্রহ থেকে বিনতি। ধন্যবাদ।